তখনকার ইন্ডাস্ট্রি আর আজকের ইন্ডাস্ট্রির মধ্যে ময়না কতটা চেঞ্জ দেখতে পায়? এখন জানার বা এখন শেখার কারোর কোনো আগ্রহ নেই গো। কিছুদিন আগে তোমাকে বলতে শোনা গিয়েছে ইন্ডাস্ট্রিটা ডেড ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। কিছু আর্টিস্ট, কিছু টেকনিশিয়ানস মনে করেন টিএমসি দল এসেছে বলে আজকে আমাদের এই পরিণতি। আদপে কিন্তু সেটা নয়। একটা হাউস চলে যাওয়া মানে কতগুলো টেকনিশিয়ানের কাজ চলে যাওয়া, কতগুলো আর্টিস্টের কাজ চলে যাওয়া। পরবর্তীকালে ভবিষ্যতে আমাদের বলতে হবে যে বাংলা ইন্ডাস্ট্রি একদিন একদিন ছিল। ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি তো আপনাদের ভীষণ 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 পরিচিত মানুষ, ময়না। ময়না, ইটিভি ভারতে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো আগে বলো। এটা আমি আগে জিজ্ঞেস করব, তা না। অনেক দিন বাদে তোমার সঙ্গে দেখা হলো। আমি ভালো আছি। শুভ নববর্ষ। তুমি কেমন আছো বলো? আমিও খুব ভালো আছি, খুবই ভালো একদম। আছি। সংসার, হ্যাঁ, কাজ সব নিয়ে একদম দুটোকে ব্যালেন্স করে চলাই তো জীবন, তো সেইটাই আর কি চলছে, সেইভাবেই সব চালাচ্ছি। সময় এরকম চেষ্টা চলে আমাদের একদম মেয়েদের। একদম মানে বাইরেও যেমন তোমাকে একটু সময় দিতেই হবে, কিছু করার নেই, বাড়িতেও তেমনি সময় দিতে হবে। ছেলে আছে 12 বছরের, হ্যাঁ। সে তার পড়াশুনো, তার সে খেলে ক্রিকেট, খেলে তো হুম। তার খেলাধুলোর প্র্যাকটিস, এই সেই এইসব ব্যাপারগুলো থাকে। তো সবটাই আর কি ম্যানেজমেন্টের দায়িত্বে আমি রয়েছি। তারপরে তো হাফ হাফ আমরা ভাগাভাগি করে নিয়েছি, বরকেও কিছু দায়িত্ব দিই। এই হচ্ছে ব্যাপার। তো ময়নার এই মুহূর্তে কি কাজ চলছে? এই মুহূর্তে আমার কিছু চলছে না। 4 মাস আগে একটি সিরিয়াল শেষ হলো, তুই আমার হিরো, জি বাংলাতে করছিলাম। ওখানে ওর শাশুড়ির চরিত্রে, একই শাশুড়ির চরিত্রে তো বহুদিন ধরে তোমরা দেখতে পাচ্ছো। তো শাশুড়ির চরিত্র, সেম চরিত্রে অভিনয় করেছি। 4 মাস হয়ে গেছে। এখন এখনো পর্যন্ত বাড়িতেই। কোয়ালিটি টাইম স্পেন্ড হচ্ছে? না, এতদিন ধরে আমরা কাজের মানুষ তো, কাজের মানে কাজ 4 মাস ধরে বসে থাকার মধ্যে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড আমার মনে হয় না কারোর ইচ্ছে হবে বলে। এক, দ্বিতীয়ত আমরা না কাজের মধ্যে থেকেও কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এটা আমি জানি না ভগবান প্রদত্ত, মানে ও টাইমটা ম্যানেজ করে বা আমিও টাইম ম্যানেজ করে কোথাও একটা 1-1.5 ঘন্টা আমরা দুজনে কোথাও গিয়ে বসি বা কোথাও আড্ডা দিই, এইরকম হতে থাকে। একদম, এটাই ভালো। তো এতদিন ধরে কাজ নেই কেন? মানে ডাক আসছে না ময়না? ডাক আসছে না বলবো না, ডাক আসছে, কিন্তু সামহাও হচ্ছে না, কেন জানি না। এটা একটা অদ্ভুত রকমের আহ, হচ্ছে বিগত 4 মাস ধরে। বুঝতে পারছি না এই এই কারণটা, বা এই যে ডাক আসছে না, এটা এটা সম্পূর্ণ ভুল। ডাক আসছে কিন্তু কেন হচ্ছে না, সেই কাজগুলো কেন ফুলফিল হচ্ছে না, আমার 16 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, এখনো আমার আমার কাছে অধরা। আমি জানি না কেন হচ্ছে না। না, ডাক আসছে অথচ হচ্ছে না, মানে তার তো একটা মানে সময় ধরো তুমি দিতে পারছো না, বা ওরা দিতে পারছে না, বা চরিত্র অপছন্দ। না, চরিত্র অপছন্দ দেখো, আমরা যেহেতু চরিত্র অভিনেতা বা অভিনেত্রী, সেহেতু একই গতে বাঁধা চরিত্রই তোমার কাছে আসে। মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে, মানে আমি বিগত কয়েক বছর ধরে শাশুড়ির চরিত্রে অভিনয় করে যাচ্ছি বলে আমার কাছে কিন্তু শাশুড়ির থেকে কোনো বৌদির চরিত্র আসবে না। সে তুমি যতই স্লিম অ্যান্ড ট্রিম বা ফিট থাকো না কেন, ওই একটা ফরম্যাটে ফেলে দেয়। আমাদের বয়সী, আমরা যারা উঠবি 40 বা 40 ঊর্ধ্ব হয়ে গেছি, বা এই এই ধরনের 35 থেকে 42-র মধ্যে এই এজ যাদের আছে, তাদের কিন্তু শাশুড়ি করে দেওয়া হচ্ছে। কেন বলো তো? তার কারণ আছে। তার কারণটা হলো গিয়ে তোমার 17 থেকে 18 বছর বয়সী মেয়েদেরকে হিরোইন, 22 থেকে 25 বছর বয়সের ছেলেগুলোকে হিরো। তো ফলত আমরা যে এজের আছি তারা অটোমেটিক্যালি শাশুড়ির আওতায় পড়ে যাচ্ছি। এবং আরেকটা কারণ আছে শাশুড়ির চরিত্র চুজ করার, সেটা হচ্ছে গিয়ে
শাশুড়ির চরিত্রে কিছু করণীয় থাকে, কিছু ইম্পর্টেন্স থাকে। দেখবে তুমি কোথাও মানে এখন যা ফরম্যাটে কাজ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেখানে কিচ্ছু করণীয় থাকে না কোনো চরিত্রের, মানে কোনো চরিত্র অভিনেতা অভিনেত্রীদের সেই অর্থে বলতে গেলে। কাদের করণীয় থাকে? এক হিরোদেরও আমি বলবো যে কিছু করার থাকে না, হিরোইনদের বেশি করার থাকে। এবং আহ, এই যে ধরো তোমার 18, 20, 22, 23 এই ধরনের ছেলে মেয়েদের কিছু ওদেরকে দিয়ে কিছু গল্প তৈরি করা হয়। ফলে আমাদের এজের চরিত্র পাওয়া বা আমাদের এজের যে চরিত্রগুলো আসার কথা সেগুলো আসে না। এক, দ্বিতীয়ত শাশুড়ির চরিত্রে একটু মানে শাশুড়ির চরিত্রকে একটু ইম্পর্টেন্স দেওয়া হয়, তার কারণ হচ্ছে ওই ড্রয়িং রুম ড্রামা। কোথাও গিয়ে এটা ক্ষেপ আক্ষেপ হয় না মানে ময়না? এটা তো একটা না, আক্ষেপ করে কি হবে বলো তো? আক্ষেপ করে কিচ্ছু হয় না। আমি খুব পজিটিভ ওয়েতে ভাবি, পজিটিভ দিক মানে এটা আমি অ্যাকসেপ্ট করেছি। তো হ্যাঁ, আমাকে এই যে শাশুড়ির চরিত্র, আমি তো এর আগে মানে আমি যখন 2008-এর শেষের দিকে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন কিন্তু আমি লিড করে এসেছি। আমি হিরোইন মানে ছবির হিরোইনের লিড করে এসেছি, এবং আমার 3টে সিরিয়ালে আমি লিড করে আসা। তো এখন আমি এই জিনিসটাকে, এই যে শাশুড়ির চরিত্রটাকে আমি অ্যাকসেপ্ট করি, গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করি। কারণ কিছু করার থাকে, আমি ওই যে বললাম শাশুড়ি চরিত্রে কিছু কিন্তু করার থাকে। তো সুতরাং আমি ওইখানে মানে ওই ড্রয়িং রুমে ওই কাকিমা বৌদি বা যে কোনো চরিত্রই হোক, তার থেকে ভালো নয় কি যে আমি শাশুড়ির চরিত্রটাই ইম্পর্টেন্স পাই? দাঁড়িয়ে থাকার থেকে তো ইম্পর্টেন্স পাওয়াটা বেটার। আক্ষেপ ও সেইভাবে হয় না, কিন্তু আক্ষেপ কোথায় হয় জানো তো? যখন মানে আমার কোথাও কোথাও এখন মনে হয় যে আমি কি অযোগ্য হয়ে পড়ছি। মানে এখন এই আক্ষেপটা মনে হয়। আমি জানি, জানি আমার কাছে সেই কনফিডেন্সটা আছে যে আমাকে যে চরিত্রই দেওয়া হবে না কেন আমি উতরে দেবো। একদম 100%, আমি 200% গ্যারান্টি দিয়ে আমি খুব ভালো দেবো আর কি, পাবলিক করবে, অ্যাকসেপ্ট করবে। কিন্তু ওই যে বললাম যে আক্ষেপ বলে সেই অর্থে কিছু নেই, কিন্তু হ্যাঁ, কোথাও একটা না এই ভেতরকার কি বলবো, পলিটিক্স বলো বা কি বলো, অদ্ভুত একটা পলিটিক্স, যেটা তুমি হয়তো তোমার সঙ্গে হচ্ছে তুমি বুঝতে পারছো, কিন্তু তুমি কাউকে বলতে পারছো না তোমার সঙ্গে কি হচ্ছে। কতটা চেঞ্জ দেখতে পাচ্ছো তখনকার ইন্ডাস্ট্রি আর আজকের ইন্ডাস্ট্রির মধ্যে? ময়না কতটা চেঞ্জ দেখতে পায়? চেঞ্জ তো আমরাই করেছি। হ্যাঁ, মানে চেঞ্জ মানে কি, আহ, আগের পরিবেশে যেরকম একটা আন্তরিকতা ছিল, মানে আমরা সিনিয়রদের কাছ থেকে শেখার জন্য অধীর আগ্রহে ওয়েট করতাম, বসে থাকতাম যে দেখি তো এই এইখানে অভিনয়টা কিভাবে করছেন, এইভাবে কোন অভিনয়টা করলে বা আমার চরিত্রটা কিভাবে আমি অভিনয় করব, এই ধরনের জিজ্ঞাসাবাদ বা এই জিনিসগুলো করতাম। বা একসাথে বসে খাওয়া দাওয়া করা। ইভেন কিছু কিছু ক্ষেত্রে, এখনো বলছি না আমি এই জিনিসগুলো হয় না, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি এখন জানার বা এখন শেখার কারোর কোনো আগ্রহ নেই গো। আমি খুব স্পষ্ট কথা বলি বলে হয়তো মানুষের কাছে আমি খারাপ, কিন্তু যেটা সত্যি সেটাই আমি বলছি। এখন ধরো, যদি আমরা কখনো এই ধৃষ্টতা করিনি, লঙ্ঘন করিনি যে স্ক্রিপ্টটা না পড়ে আমি ফ্লোরে যাব, আমার ভয় কাজ করবে, একটা টেনশন কাজ করে, আমার এখনো টেনশন কাজ করে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পাঠ করতে গিয়ে, যে আমার জন্য কোনো এনজি হবে না তো শটটা। এইটা এখন মানে খুব বিরল, মানে আমি বলছি না দেখতে পাওয়া যায় না, আছে কিছু জনের মধ্যে আছে, কিন্তু বেশিরভাগ জনের মধ্যে নেই। বা তুমি যদি বলো কোথাও গিয়ে বলো যে
বাবারে তুই এইটা এইভাবে বললে আমার মনে হয় ভালো হয়, সোনারে এইটা তো একটা ব্যাপার, একটা ছোট্ট ব্যাপার যে তুই এইটাকে অন্যভাবে ইগোতে নিয়ে নেয়, এইটা হয়ে গেছে সমস্যা। ফলে ওই আগের যে ব্যাপারটা ছিল, পরিবেশটা ছিল খুব আদরে বড় হয়ে ওঠা, বা এমনটাও আমি বলছি না যে আমি সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে সবসময় ভালোবাসাই পেয়ে এসেছি, তাদের কাছ থেকেও কিন্তু আমি খারাপ বাসা পেয়ে এসেছি। সুতরাং এইটা এক্সপিরিয়েন্স, কিন্তু তাই বলে আমি সিনিয়র মোস্ট আর্টিস্টদের সঙ্গে খারাপ তো ব্যবহার করতে পারবোই না। আর সিনিয়র মোস্ট আর্টিস্টদের যাতে কাজ না থাকে সেই ব্যবস্থাও করব না, করিও নি কোনোদিন। এখন না মেকআপ রুমে অদ্ভুত একটা পলিটিক্স চলে, অদ্ভুত একটা পলিটিক্স, কিন্তু তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ তোমার সঙ্গে পলিটিক্স হচ্ছে, কিন্তু তুমি কিছু করতে পারছো না, কারণ তোমাকে তোমাকে বিশ্বাসই করবে না, তোমার কথা কেউ বিশ্বাসই করবে না যে তোমার সঙ্গে পলিটিক্স হয়েছে, তুমি বোঝাতে পারবে না। না, এইটা হয়ে গেছে প্রবলেম, মানে এই ডিফারেন্সটা তৈরি হয়ে গেছে। সচেতনতা নিয়ে, সচেতনতার অভাব বা সঠিক সাবধানতার অভাব, সবকিছু নিয়ে একটা এমন একটা ঘটনা ঘটে গেল যে ঘটনাটা কেউ মেনে নিতে আজও পারছে না, আগামী দিনে দূর দূরান্তেও পারবে না। তো এই সচেতনতা নিয়ে, মানে বিভিন্ন জায়গায় তো শুটিং করতে যাও, হয়তো আউটডোরও করো, ডেফিনেটলি করো আউটডোর, তো কিরকম সচেতনতা লক্ষ্য করতে পেরেছো এতদিনকার জার্নিতে দেখো, তোমার দেখা? দেখো আমি প্রথমেই বললাম যে যে আমি সিনেমা করে তারপরে কিন্তু টেলিভিশনে এসেছি। তো সিনেমায় তোমরা জানো, সিনেমায় আউটডোরটা বেশি থাকে। তো সেইখানে মানে আমি 2009 সালের কথা বলছি, যখন সুভাষ সেনের ছবির আমি নায়িকা দুটি মন সিনেমায়। তো তখনকার কথা বলছি, তখন কিন্তু এই যে এই জিনিসটা ছিল না, বাবারে বাছারে করেই তখনও আমার কম কম বয়স, এবং আমাকে মানে সুরক্ষিত রাখা একটা মানে একটা প্রোডাকশন হাউসের বলো বা ডিরেক্টরের বলো, সবার কিন্তু একটা দায়িত্ব বা কর্তব্য ছিল। মানে আমি খুব প্রোটেকশনেই ওইভাবেই বড় হয়ে মানে দেখে এসেছি, এবং এখনো পর্যন্ত সেই প্রোটেকশনটা দেওয়া হয়, হয় না তা কিন্তু নয়, আমি বলবো না যে হয় না, সবাই সচেতন হচ্ছে, সবাই সচেতনতা। হ্যাঁ, এইটা তুমি যে ঘটনাটার কথা বলছো, রাহুলের ঘটনাটার কথা, রাহুল এটা অভাবনীয় একটা মানে ক্ষতি হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। একজন এত ভালো একটা অভিনেতা, তাকে আমরা হারালাম। কিন্তু আমি তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে কোনো প্রোডাকশন হাউস বা কোনো প্রোডাকশন কন্ট্রোলার বা কোনো ম্যানেজার, কেউ কি চায় কোনো মানুষ মারা যাক? কেউ কিন্তু চাইবে না। সুতরাং হয়ে গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় তার মানে এই নয়, একেতেই আমাদের ইন্ডাস্ট্রিটা না খুবই ছোট একটা ইন্ডাস্ট্রি, খুবই ছোট্ট একটা গণ্ডির মধ্যে, তার মধ্যে কত কম হয়ে গেছে আমাদের কাজের পরিধি, কমে গেছে। তো সেখানে কাজটা বন্ধ করে দেওয়া, আমি অন্তত মানে পার্সোনালি ব্যক্তিগতভাবে তুমি যদি বলো কাজটা বন্ধ করে দেওয়া, এটা আমি সত্যিকারে আমি মানতে পারি না। কারণ কেন মানতে পারি না, একটা হাউস চলে যাওয়া মানে কতগুলো টেকনিশিয়ানের কাজ চলে যাওয়া, কতগুলো আর্টিস্টের কাজ চলে যাওয়া। আমরা তো অ্যাকচুয়ালি দিন আনি দিন খাই, আমরাও যেমন টেকনিশিয়ানরাও কিন্তু তেমন, মানে পার ডে আর্টিস্টদের কথা বলছি আমি, হিরো হিরোইনরা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করে, তাদের কথা আমি বলছি না। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি বলো তো কতগুলো সংসার হুট করে মানে বন্ধ হয়ে গেল, কাজটা বন্ধ হয়ে যাওয়া মানে চালানোটা বন্ধ হয়ে গেল সংসার। তার সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, টেকনিশিয়ানদের কিন্তু একটা ফিল্ড আছে যেখানে কিছুদিন বসে থাকার পরে তারা কিন্তু কাজ খুঁজে দেয়, আর্টিস্টদের কিন্তু সেটা হয় না। আর্টিস্টদেরই কাজ খুঁজতে হয়। হ্যাঁ, তার জন্য যদি 2 মাস 3 মাস 4 মাস বসে থাকতে হয়, সেটাই ভালো। মানে তুমি কারোর সঙ্গে ঝগড়া অশান্তি মারপিট করে তো কাজ পাবে না, পরিষ্কার কথা।
তো আমি এই সচেতনতার কথা তুমি যেটা বলছো সেটা এখন আছে, এখনো নেই তা নয়, এখনো আছে, যেমন আগেও তেমনিই ছিল, ছিল না তা কিন্তু নয়। আমি অনেক জায়গায় আউটডোর শুটিং করেছি এবং আহ, আমি একদম প্রোডাকশন হাউসের একদম বেড়া জালেই ছিলাম, তাদের প্রোটেকশনেই আমি এসেছি, মানে ওখান থেকে শুটিং করে বাড়ি ফিরেছি। সুতরাং এই নিয়ে কোনো রকম কোনো নেই। সাবধানতা অবলম্বন, নিজের যতটুকু সাবধানতা অবলম্বন করা উচিত ততটুকু করে সেইভাবে শুটিং করে ফিরে এসেছি। কিন্তু রাহুলের ঘটনা যেটা, এটা মানে দুর্ঘটনা ছাড়া আমি আর কি বলতে পারি। তবুও মানে এখনো সব আইনি ভাবে সমস্ত তদন্ত চলছে। তো দেখা যাক কি হয়। আমার মতে, আমার সাধারণ বুদ্ধিতে যেটা বলে, এটা একটা দুর্ঘটনা কেউই চায় না, কোনো প্রোডাকশন হাউস চায় না যে তার আর্টিস্ট মারা যাক এইভাবে শুটিং চলাকালীন। তো আর রাহুলের ক্ষেত্রে যেটা বলবো, এটা অভাবনীয় মানে ক্ষতি হয়ে গেছে। মানে আমি যেদিন এই ঘটনাটা আমি বিশ্বাস করতে পারছি না, আমি একটা ক্লাস করছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপে এসেছে রাহুল দা চলে গেলেন। মানে কি হলো ব্যাপারটা, এটা কি করে সম্ভব? তারপরে যখন ফেসবুক খুলছি 8:30-9টার মধ্যে, সবাই দেখছি সবাই পোস্ট করছে যে রাহুলদার নেই, রাহুলদার নেই। এই মানে আমার না ভাবতে গিয়ে, এটাকে মানতে গিয়ে আমার আমারও। খুব খুব কষ্ট আমি হয়েছে। লিখতেই পারছিলাম না, কিছুক্ষণ এক্স্যাক্টলি, collapsed হয়ে বসে আছি। একদম। আর সব থেকে আগে যার মুখটা মনে পড়ছে সেটা হচ্ছে বাচ্চাটার মুখ, কারণ 13 বছরের বাচ্চা ওর, একই আমারও বয়সী। একই বয়সী, 12 বছরের ছেলে, একই তো বয়সী। আমি তখন আমার ছেলেকে দিয়ে ভাবছিলাম যে কি হলো, ওর পৃথিবীতে একটা বাবা হারা হতে হলো ওই বাচ্চাটাকে। মানে এটা মানে কেউই এই ক্ষতিপূরণ করতে পারবে না। তো ময়না, সামাজিক মাধ্যমে দাপাদাপি, ট্রোলিং, এই তো চলতেই থাকছে। তুমি এটা ভীষণ বেড়ে গেছে গো। কিভাবে সামাল দাও? কখনো কখনো উত্তর দিয়ে দিই, আবার কখনো কখনো চুপ থাকতে হয়, চুপ করে দিই। যেটা মানে যখন মানে লিমিটের বাইরে চলে যায় তখন উত্তর দিতে বাধ্য হই, কারণ আমি ধরো একটা দলকে পছন্দ করি, তুমি একটা অন্য দলকে পছন্দ করতেই পারো, হুম, ব্যক্তিগত পছন্দ। নিশ্চয়ই। এবার তোমাকে আমি কমেন্ট করে বলতে পারি না তুমি কেন এই দলটাকে পছন্দ করছো, করতে পারি না তো। না। বা তোমার ছেলেকে আমি অ্যাটাক করতে পারি না। সোশ্যাল মিডিয়ায় এটা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এটা বলা হচ্ছে যে আমি এই দলকে পছন্দ করি বলে আমি চটি চাটা, এই দলের জন্য আমি কাজ পাই না। এইভাবে কাজ পাওয়া যায় না। এই যে মানে যারা জানে না, ইন্ডাস্ট্রির ভেতরের লোকজন নয়, তারা বুঝতেই পারছে না যে ইন্ডাস্ট্রিতে কিভাবে মানে কাজ পাওয়া যায়, এইটার নলেজই নেই। উৎপাটা অ্যাকচুয়ালি কি বলতো, আমরা আর্টিস্টরা হচ্ছে সফট টার্গেট হুম, একদমই তাই। সাধারণ মানুষের কাছে। আমরা কোনো উত্তর করতে পারবো না, কোনো এই ধরনের স্ল্যাং কথাবার্তা ইউজ করতে পারবো না। খারাপ লাগে মানুষ হিসেবে, মা হিসেবে সত্যি খুব খারাপ লাগে যখন বলা হয় যে আমার সন্তানকে আমি কি শিক্ষা দিচ্ছি, চোর বানাবো, হ্যাঁ এই শিক্ষা দিয়ে বড় করছি। এই ধরনের কথাবার্তা কোনো মা চায় যে তার সন্তান চোর হোক? না। বা কেউ কোনো দল বলে দিয়েছে যে তুই চুরি কর? পছন্দটা সম্পূর্ণ ব্যক্তিগত, এবং চুরি করাটাও কিন্তু ওই তার স্বভাবের মধ্যে। কে চুরি করলো আমি তো দেখতে যাব না কেন, আমি সেটার ভার আমি কেন নেব? আমি তার কিছু ভালোটা নেব, আমি ভালোটা নেব, আমি খারাপটা কেন নেব? তো এই ধরনের মন্তব্যের শিকার, এই ধরনের আক্রমণাত্মক কথাবার্তা, এখন না সোশ্যাল মিডিয়ায় তুমি যাই বলো না কেন, যেটাই করো না কেন, একটা প্রতিবাদের একটা ঝড় বয়ে যায় যেন, মানে অদ্ভুত ভাবে তোমাকে অ্যাটাক করবে। পারিবারিক দিক দিয়ে, তোমাকে কাজের দিক দিয়ে, সব দিক দিয়ে তোমায় অ্যাটাক করবে। মানে মানুষের মনুষ্যত্বটা না হারিয়ে যাচ্ছে দিনকে দিন।
আচ্ছা ময়না, এখন কিন্তু সবাই অভিনয়ের পাশাপাশি, পরিচালনার পাশাপাশি তো বটেই, প্রযোজনা সংস্থা খোলার কিন্তু একটা বেশ রেওয়াজ শুরু হয়েছে। তো তোমার অর্ণব দাস এরকম প্ল্যান আছে কোনো? না দেখো, এই ইচ্ছেটা তো আমাদের বহুদিনের, বহুদিনের একটা ইচ্ছে। আর যত প্রযোজনা সংস্থা আসবে তত কাজ বাড়বে আমি মনে করি। তো সেখানে সত্যি মানে অ্যাকসেপ্ট করা উচিত, যখন আমাদের ইন্ডাস্ট্রির এই মানে কাজের সংখ্যা কমে গেছে, তখন তো সত্যি একটা পজিটিভ ওয়ে, পজিটিভ একটা দিক যে সব প্রযোজনা সংস্থা এই কিছুদিন আগেই দেখলাম রূপাঞ্জনা দিও প্রযোজনা সংস্থা করছে। খুব ভালো লাগলো দেখে, খুবই ভালো একটা ব্যাপার। আমাদেরও ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। আরেকটা কারণে প্রযোজনা সংস্থা খুলতে চাই, আমিও দেখাতে চাই যে কিভাবে ভালো কাজটা হয়। আমি দেখাতে চাই কিভাবে ভালো কাজ হয় সবার সঙ্গে। আমি না, মানে আমি চাই কেউ যেন বসে না থাকে, সবাই কাজের মধ্যে থাকে। সব কাজের মধ্যে থাকলে মানুষের মাইন্ডও খুব ভালো থাকবে, আমি মনে করি সেটা। কাজ, সবার সবার কাজ করা দরকার। এখানে আমি কাজ করব, তুমি করবে না, তুমি কাজ করবে, ও করবে না, এটা করলে হবে না। সবাইকে নিয়েই কাজ করতে হবে আমাদের ইন্ডাস্ট্রিতে। আমি মনে করি চারটে স্তম্ভ: একটা প্রযোজনা সংস্থা, 2 নম্বর হচ্ছে চ্যানেল, 3 নম্বর হচ্ছে আর্টিস্ট, 4 নম্বর হচ্ছে টেকনিশিয়ানস। চারজনেই কিন্তু চারজনের পরিপূরক। একে অপরের ওপরে বিশ্বাস করে, বিশ্বাস রেখে তবেই কিন্তু এগিয়ে যেতে পারবে। কাউকে বাদ দিয়ে কিন্তু তুমি এগোতে পারবে না। ছেলের কি অভিনয় ঝোঁক আছে? ছেলে তো খেলাধুলো করে। একদম না, একদম না। অনেক অফার এসেছিল, কিন্তু ওর একদম কোনোটাতেই কোনো ইচ্ছে নেই। মানে আমি বলেছিলাম যে তুই কিছু কিছু কর, মানে স্মৃতি হিসেবে ছোটবেলায়। তো ওই জন্য তোমার ইউসিবির সৃজিত মুখার্জির প্রোডাকশন হাউসে একটা ছোট অ্যাড করেছিল। আহ, ও তারপরে তোমার নীলাঞ্জনাদির বড় মেয়ের সঙ্গে ও ভাই বোন হয়েছিল আর কি ইউসিবি, ওইটাই। ব্যাস। আর কোনো ইচ্ছেই ওর নেই, ওর খেলার প্রতি ঝোঁক, খেলার দিকেই নজর সব। কিছুদিন আগে তোমাকে বলতে শোনা গিয়েছে ইন্ডাস্ট্রিটা ডেড ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। হুম। কেন বললে? মানে তোমার কোথাও গিয়ে কোন আক্ষেপ ক্ষেপ বা, যদি তুমি বললে তোমার ক্ষেপ আক্ষেপ অত নেই, তবু ওই যে ওটাই বললাম যে মানে ওই আগেই যেটা বললাম সেটা হচ্ছে যে অদ্ভুত রকমের একটা পলিটিক্স চলে। এটা কিন্তু দলগতভাবে কোনো পলিটিক্স নয়। কিছু কিছু মানুষজন, কিছু কিছু আর্টিস্ট, টেকনিশিয়ানস, সবাই নয় কিন্তু, সবার উদ্দেশ্যে আমি বলছি না, কিছু আর্টিস্ট, কিছু টেকনিশিয়ানস মনে করেন যে এই দলটা এসেছে বলে, মানে আমি নাম করেই বলতে পারি, টিএমসি দল এসেছে বলে আজকে আমাদের এই পরিণতি। আদপে কিন্তু সেটা নয়। এটা একটা অদ্ভুত রকমের ভেতরের, ইন্ডাস্ট্রির একটা ভেতরের পলিটিক্স। কিছুদিন আগে এটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আহ, পরবর্তীকালে ভবিষ্যতে আমাদের বলতে হবে যে বাংলা ইন্ডাস্ট্রি একদিন একদিন ছিল। তার কারণটা হচ্ছে যে প্রথমেই মিথ্যে প্রতিশ্রুতি, জানো তো, এই যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আহ, চলা মানুষগুলো আজকে এর জন্য দায়ী আমি মনে করি। এখানে কিন্তু কোনো প্রযোজনা সংস্থা নেই, কোনো চ্যানেল নেই, কোনো আর্টিস্ট নেই, কারোর বিরুদ্ধে কিন্তু আমি কোনো কথা বলছি না। কেউ কিন্তু নিজের গায়ে পার্সোনালি কেউ টানবেন না। এই প্রযোজনা সংস্থা, দেখো চ্যানেল হচ্ছে শেষ কথা। চ্যানেল যাকে সিলেক্ট করবে তাকে প্রযোজনা সংস্থার লোকজন যে মিডিয়কার থাকে সে আমাদের সঙ্গে কথা বলে, সেখানেই হচ্ছে গন্ডগোল। তারা কি বলে, প্রথমেই মিথ্যে প্রতিশ্রুতি দেবে তোমাকে, একটা প্রজেক্ট আসছে, 15 থেকে 18টা ডেট তোমার লাগবে মাসে। তুমি আর্টিস্ট, আমি মিডিয়কার, প্রযোজনা সংস্থার থ্রুতে। হুম। তুমি আর্টিস্ট, তোমার সঙ্গে আমি কথা বলছি, শোনো একটা প্রজেক্ট আসছে আমাদের এই সংস্থার, তোমাকে না 15 থেকে 18টা ডেট লাগবে তোমার। তুমি কি বুঝবে? তুমি বুঝবে যে বাহ,
এর থেকে ভালো তো আর কিছু হয় না। তখন তুমি জিজ্ঞেস করবে, মানে আমার সাথে হয়েছে এই জিনিসগুলো, তখন আমি জিজ্ঞেস করেছি যে 15 থেকে 18টা, তার মানে আমি কি অন্য জায়গায় কাজ করতে পারবো, অন্য কোনো সংস্থায় কারণ আমরা তো পার ডে আর্টিস্ট, আমরা তো ফ্রিল্যান্সার, আমরা যেখানে খুশি সেখানেই কাজ করতে পারি, কেউ আমাকে বেঁধে রাখার কারুর ক্ষমতা নেই কোনো প্রযোজনা সংস্থায়। এখন এটা হয়ে হয়ে যাচ্ছে যে একটা প্রযোজনা সংস্থা আহ, আহ, গোটা কয়েক আর্টিস্ট নিয়েই আর কি কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, এবার প্রযোজনা সংস্থার যে মিডিওকার, সে বলবে না 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 না, তোমাকে অন্য কোথাও কাজ করতে যেতে হবে না, আমি দেব, দরকার পড়লে 20টা ডেট দেব। এরপরে হবে নিগোশিয়েট, তোমাকে 20টা ডেট দিচ্ছি, তুমি নিগোশিয়েট করো, তুমি যা। দেখো, আমাদের কোনো বাধা ধরা স্কেল থাকে না, কোনো আর্টিস্টের না কোনো বাধা ধরা স্কেল নেই। আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে 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 কেউ কেউ যেরকম ইচ্ছা বুঝতে সেরকম পেরেছি। ভাবে বাড়ায়। কিন্তু টেকনিশিয়ানদের বাধা ধরা স্কেল আছে, তাদের কিন্তু রেমুনারেশন বাধা ধরা, আমাদের কিন্তু সেটা নয়। আমাদের মাস গেলে তোমার কটা ডেট হবে সেটা হিসেব করে পরের মাসে টাকা পাই আমরা। তো মিডিওকার বললো যে না না, তোমাকে আহ, ধরতে হবে না, তুমি এখানেই কুল কিনারা পাবে না ডেট দিতে দিতে, আমার তো 20 দিন লাগবে, 15 থেকে 18, 18 থেকে 20 চলে গেল। আচ্ছা, যখন শুরু হলো কাজটা, আমি কি মনে করলাম যে বাহ, আমাকে আর কোথাও যেতে হচ্ছে না কাজ খুঁজতে, আমি 15 থেকে 20টা বলেছে, এখন আমাদের মাথায় এটা 10টা অন্তত দেবে, 10টাই দিক, এইটা নিয়ে কাজে নেমে পড়লাম। কাজে নেমে পড়ার পরে তখন দেখছি যে 4 থেকে 5টা মাসে ডেট। তাহলে বলো তুমি, সংসার কিভাবে চলবে আমার? আমার ব্রেড অ্যান্ড বাটারটাই তো এটা। গোড়ায় গলদ এইখানে, এখানে কিন্তু কোনো দলগত কোনো রাজনৈতিক দল এসে বলে যায়নি যে এটা কর। এইটা হচ্ছে কস্ট কাটিং চলছে, মারাত্মক হারে কস্ট কাটিং চলছে। আমার বক্তব্য হচ্ছে, তুমি আমাকে যখন চুজ করছো, তুমি যখন মিডিওকারের থ্রুতে বা মিডিওকার, তুমি যখন আমার সঙ্গে কথা বলছো, আমি কি আমার রেমুনারেশনটা লুকিয়ে রাখছি? রাখছি না তো। আমি যার রেমুনারেশন পাই গত মানে আগের কাজটায়, লাস্ট কাজে আমি যেটা, আমি কিন্তু কোথাও বাড়িয়ে কোথাও বলি না। আমার নিজের মানে বিগত 2-3 বছর ধরে এমন একটা জায়গা তৈরি হয়েছে, আমি কোথাও মানে এই আফটার কোভিড এর পরে আমি কিন্তু কোথাও রেমুনারেশন বাড়াচ্ছি না, যা রেমুনারেশন ছিল সেটা দিয়েই চালিয়ে যাচ্ছি, বাড়ালে যদি কাজ না পাই এই ভয়ে। আচ্ছা, তোমাকে আমি তো রেমুনারেশন কিছু আহ, লুকোইনি, তাহলে তুমি 15টার জায়গায় তুমি 10টা দেবে নাই বা কেন? তাহলে আমরা তো ইন্ডাস্ট্রিটা তো কথার ওপরে বেস করেই তো চলে এসেছে এতদিন মৌখিক ভাবে। আমাদের তো কন্ট্রাকচুয়াল বা কন্ট্রাক্টে সই করা, সই সাবুত করে কাজ পাওয়ার কথা নয়। আমরা পার ডে বেসিসে একটা রেমুনারেশন ঠিক হয়, সেই রেমুনারেশনের ভিত্তিতে আমরা কাজ শুরু করি। তো সেইখান থেকে দাঁড়িয়ে 15 থেকে 18টা ডেটের জায়গায় তুমি যদি আমাকে 4-5টা ডেট দাও, আবার তুমি যদি বলো অন্য প্রযোজনা সংস্থায় তুমি কাজ করতে পারবে না, না। তাহলে কি হচ্ছে? তাহলে কি হচ্ছে এটা? এটা তো ভয়ানক অপরাধ। এটা কিন্তু কোনো রাজনৈতিক দল বলে দেয়নি, যেটা যেটা কিছু কিছু আর্টিস্ট মনে করে যে এটা কোনো রাজনৈতিক দল বলে দিয়েছে। না, একদম না, এটা ভেতরকার রাজনীতি, আমি তোমায় বললাম। তো ময়না, তো কি বলবে দর্শককে? এতক্ষণ যদিও দর্শককেই বললে, হ্যাঁ, তবু তোমার মেসেজ। আমার বার্তা এটাই থাকবে, আমরাও যেমন সাধারণ মানুষ, হ্যাঁ হতে পারি পেশাগতভাবে অভিনেত্রী, আমরাও কিন্তু মানুষ। আপনারাও যেমন মানুষ, আপনাদেরও যেমন কোথাও ব্যথা লাগে, কোথাও কষ্ট হয়, তেমনি আমরাও মানুষ, আমাদেরও কোথাও ব্যথা লাগে, কোথাও কষ্ট হয়। সুতরাং আক্রমণাত্মক কথা, এই মন্তব্য না করে আসুন না একে অপরের হাত ধরি। সমাজটাকে উন্নত করার জন্য এই আক্রমণাত্মক কথাবার্তা না বলে যদি একে অপরের হাত ধরে, হতেই তো পারি আমি অন্য দলকে পছন্দ করি, আপনি অন্য দলকে পছন্দ করতেই পারেন, আমার সেটাতে কোনো রকম কোনো আহ, সন্দেহের কোনো অবকাশই নেই, কিন্তু তাকেও তো সম্মান জানানো আমার উচিত, তাই না?
তেমনি আপনাদেরও কিন্তু উচিত আমার দলকে বা আমাকে ওই আক্রমণাত্মক কথা না বলে সম্মান জানানো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অল দ্য বেস্ট থ্যাংক ইউ। ময়না, ভালো চলুক সবটা। থ্যাংক ইউ একদম। সো মাচ, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।